নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রশ্ন একটাই, একটা সরকার যার হাতে গোটা দেশের প্রশাসন, পুলিশ, গোয়েন্দা বিভাগ, মিডিয়া নেটওয়ার্ক সব কিছুই আছে, সেই সরকার কেন কয়েকশো তরুণ তরুণীর প্রতিবাদ দেখে এতটা অস্থির হয়ে পড়ল? দিল্লির যন্তর মন্তরে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে, বাথরুম বন্ধ করে দেওয়া হয়েছে। আর যাদের বিরুদ্ধে এই কড়াকড়ি তারা কারা জানেন? স্কুল কলেজের কিশোর কিশোরী আর একজন 60 বছরেরও বেশি বয়সী পরিবেশ কর্মী, যিনি খাওয়া বন্ধ করে বসে আছেন রাস্তায়। আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনাটা খুঁটিয়ে দেখব। জেনজি আন্দোলনের উত্থান, সোনম ওয়াংচুকের অনশন, কৃষক নেতাদের ভূমিকা, রাহুল গান্ধীর পরিকল্পনা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ নিয়ে কি চলছে দিল্লির অলিন্দে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই আন্দোলন ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দিতে পারে কিনা সেই বিশ্লেষণও ভিডিওটিতে থাকছে। রাজধানী দিল্লির যন্তর মন্তর, একটা জায়গা যা ঐতিহাসিকভাবেই প্রতিবাদ বিক্ষোভের কেন্দ্রস্থল হিসেবে অতি সুপরিচিত। কিন্তু এবারের প্রতিবাদটার একটা বিশেষত্ব আছে। এই জায়গাটা প্রধানমন্ত্রীর বাসভবন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন থেকে মাত্র 1.5-2 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুর একদম কাছেই এই আন্দোলনটা কিন্তু দানা বাঁধছে। গত কয়েকদিন ধরে দুটো সমান্তরাল স্রোত এই জায়গায় মিশে যাচ্ছে। প্রথমটা হলো ককরোচ জনতা পার্টি নামে পরিচিত একটি যুব নেতৃত্বাধীন সংগঠনের আন্দোলন, যেটা ধীরে ধীরে গতি পাচ্ছে। দ্বিতীয়টা হলো কংগ্রেসের যুব শাখা এবং ছাত্র সংগঠন এনএসইউআই এর নেতৃত্বে রাহুল গান্ধীর তত্ত্বাবধানে চলা আন্দোলন। দুটো ভিন্ন সংগঠন হলেও দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কেন এই দাবি? দেশ জুড়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা বারবার সামনে এসেছে। যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বছরের পর বছর প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসে, তাদের কাছে এই ফাঁস শুধু একটা প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা তাদের ভবিষ্যতের উপর সরাসরি আঘাত। একটা পরিবার যখন তার সন্তানের জন্য বছরের পর বছর কোচিং, বই, সময় বিনিয়োগ করে, আর সেই পরীক্ষায় যদি ফাঁস হয়ে যায়, তাহলে সেই ক্ষোভটা ঠিক কতটা গভীর হতে পারে তা সহজেই কিন্তু অনুমান করা যায়। আন্দোলনকারীদের অভিযোগ, বন্ধুরা, প্রতিবাদ দুর্বল করতে প্রশাসনিক পর্যায়ে কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অনশন স্থলে জল সরবরাহ বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এমনকি অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলি যদি সত্যি হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, একটা শান্তিপূর্ণ সাংবিধানিকভাবে স্বীকৃত প্রতিবাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা কেন নেওয়া হবে? তবে বন্ধুরা, এখানে ভারসাম্য রাখাটাও অত্যন্ত জরুরি। প্রশাসনের তরফে এই ধরনের পদক্ষেপের পেছনে সাধারণত যুক্তি দেওয়া হয় জননিরাপত্তা, স্বাস্থ্যবিধি বা ভিভিআইপি এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ। যন্তর মন্তরের মতো সংবেদনশীল এলাকায় দীর্ঘমেয়াদী জমায়েতের ক্ষেত্রে প্রশাসনিক অনুমতির শর্তাবলী নিয়ে প্রায় বিতর্ক হয়। এটা কিন্তু নতুন কোনো কিছু নয়। এই আন্দোলনে সবচেয়ে বড় মনে নিয়ে আসেন সোনম ওয়াংচুক। যারা তাকে চেনেন না, তাদের জন্য একটু পরিচয় দিয়ে রাখি। সোনম ওয়াংচুক লাদাখের একজন সুপরিচিত সমাজকর্মী, পরিবেশবিদ এবং শিক্ষা সংস্কারক। তিনি একজন ইঞ্জিনিয়ারও। শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে তার কাজ এতটাই প্রভাবশালী ছিল যে বলিউডের অন্যতম বিখ্যাত সিনেমা 3 ইডিয়টসের একটি প্রধান চরিত্র তার জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। এমন একজন মানুষ যিনি সারাটা জীবন গঠনমূলক কাজে ব্যয় করেছেন, তিনি যখন ঘোষণা করেন যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তিনি অন্ন গ্রহণ করবেন না, তখন এটা নিছক একটা রাজনৈতিক ঘোষণা থেকে অনেক বেশি কিছু হয়ে দাঁড়ায়। তার নিজের ভাষায় তিনি বলেছেন, তিনি এই অনশনে বসেছেন বাধ্য হয়ে, খুশি হয়ে নয়। এই কথাটার মধ্যে একটা গভীর হতাশা লুকিয়ে আছে। একজন মানুষ যিনি বছরের পর বছর প্রাতিষ্ঠানিক পথে শিক্ষা ব্যবস্থা সংস্কারের চেষ্টা করেছেন, শেষমেশ তাকে নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে রাস্তায় বসতে হচ্ছে, তখন এটা বোঝায় যে প্রাতিষ্ঠানিক পথে সমাধান না পাওয়ার একটা দীর্ঘ ইতিহাস আছে। কিন্তু তিনি অনশনে বসতেই যা ঘটল তা রীতিমতো নাটকীয়। বিজেপি সমর্থক বলে পরিচিত বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে সোনম ওয়াংচুক একটা স্টিলের বোতল থেকে কিছু একটা চুমুক দিয়ে পান করছেন। এই ভিডিওটা ব্যবহার করে দাবি করা হয় তিনি আসলে গোপনে খাবার বা পানীয় গ্রহণ করছেন এবং গোটা অনশনটাই একটা নাটক বা লোক দেখানো। আয়োজকদের বক্তব্য অনুযায়ী বাস্তবে তিনি স্বাভাবিক জল পান করছিলেন, যা যে কোনো আমরণ অনশনের সময় স্বীকৃত ও প্রচলিত একটি নিয়ম। এটি কোনো নতুন বা ব্যতিক্রমী বিষয় নয় বন্ধুরা। ভারতীয় প্রতিবাদের ইতিহাসে এর আগেও যখন আমরা আন্না হাজারে বা অরবিন্দ কেজরিওয়াল আমরণ অনশনে বসেছিলেন, তখনও তারা জল বা লেবু মেশানো জল গ্রহণ করেছিলেন। এটা চিকিৎসাগত দিক থেকেও যথেষ্ট প্রয়োজনীয়, কারণ দীর্ঘমেয়াদী অনশনে শরীরে জলশূন্যতা প্রাণঘাতী হতে পারে। বন্ধুরা, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা অবশ্যই দরকার। কেন একজন সমাজকর্মীর অনশনকে এভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলো?
এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এই যে সোনম ওয়াংচুকের মতো একজন বিশ্বাসযোগ্য অরাজনৈতিক ব্যক্তিত্বের সমর্থন আন্দোলনকে অনেক বেশি বৈধতা দেয় এবং সেই বৈধতাকে দুর্বল করার একটা প্রচেষ্টা এই ধরনের প্রচারের পেছনে কাজ করতে পারে। তবে এই ব্যাখ্যাটা বন্ধুরা একটা বিশ্লেষণ, প্রমাণিত সত্য নয় এবং সরকারপন্থীদের যুক্তি হলো যে কোনো পাবলিক ফিগারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলা গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এই জেনজি আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন একাধিক কৃষক নেতা যারা 2020-21 সালের বৃহৎ কৃষক আন্দোলনের সময় থেকেই সুপরিচিত মুখ। ককরোচ জনতা পার্টির দাবি অনুযায়ী পাঞ্জাব ও হরিয়ানার বেশ কয়েকজন কৃষক নেতাকে যন্তর মন্তরে আসার আগেই গৃহবন্দী করে রাখা হয়েছে। এই দাবিটা এখনো স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। তবে যদি এটা সত্যি প্রমাণিত হয় তাহলে এটা শুধু একটা রাজনৈতিক আন্দোলন দমনের প্রচেষ্টা নয়, বরং সাংবিধানিকভাবে স্বীকৃত চলাফেরার স্বাধীনতার ওপর একটা গুরুতর প্রশ্নচিহ্ন অবশ্যই তুলে ধরে। দুদিন আগে যন্তর মন্তরে পৌঁছে কৃষক নেতা সর্দার মঞ্চ থেকে ভাষণ দেন এবং তরুণদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান। তার বক্তব্যের একটা অংশে তিনি সতর্ক করে বলেন, যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এই দাবি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গিয়েও ঠেকতে পারে। এই মন্তব্যটা রাজনৈতিকভাবে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা স্পষ্ট করে যে কৃষক আন্দোলন আর ছাত্র আন্দোলন এই দুটো ভিন্ন সামাজিক স্রোত একসাথে মিশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারতীয় রাজনীতির ইতিহাসে যখনই কৃষক শক্তি আর তরুণ শক্তি একসাথে মিলিত হয়েছে তখন কিন্তু বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। 1988 সালে মহেন্দ্র সিং টিকায়াতের নেতৃত্বে বোট ক্লাবে লক্ষ লক্ষ কৃষকের সমাবেশ রাজীব গান্ধীর সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। এই ঐতিহাসক প্রেক্ষাপটে বর্তমান আন্দোলনের গুরুত্বটা অবশ্যই বিচার করা দরকার। তবে এখানেও একটা সতর্কতা রাখা অবশ্যই দরকার। যে কোনো রাজনৈতিক নেতার ভবিষ্যৎবাণীমূলক বক্তব্যকে বাস্তব ঘটনা হিসেবে ধরে নেওয়াটাও ঠিক নয়। এটা একটা রাজনৈতিক হুঁশিয়ারি, কিন্তু ভবিষ্যৎবাণী নয়। এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কেন সরকার এই তরুণ আন্দোলনকে নিয়ে এত সতর্ক বলে মনে হচ্ছে? এর একটা সম্ভাব্য ব্যাখ্যা পাওয়া যায় ভারতের প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ইতিহাসে। শ্রীলঙ্কায় 2022 সালে অর্থনৈতিক সংকটের মধ্যে তরুণদের নেতৃত্বাধীন গণ আন্দোলন প্রেসিডেন্টকে দেশ ত্যাগে বাধ্য করেছিল। বাংলাদেশে 2024 সালে ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন সরকারের পতন পর্যন্ত ঘটিয়েছিল। নেপালেও গত বছর তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন বিক্ষোভ ক্ষমতার সমীকরণকে একেবারে বদলে দিয়েছে। প্রতিটি ক্ষেত্রেই আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণ প্রজন্ম, যারা প্রথাগত রাজনৈতিক দলীয় কাঠামোর বাইরে থেকে সংগঠিত হয়েছিল। এই প্রবণতা যে কোনো ক্ষমতাসীন সরকারের জন্যই একটা সতর্কবার্তা হতে পারে। এটা শুধু ভারতের ক্ষেত্রে নয়, বিশ্বজুড়ে গণতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী উভয় ধরনের সরকারের জন্যই একেবারে প্রযোজ্য। বিশ্লেষকদের একাংশের মত হলো, যদি জাতি ধর্ম অঞ্চল নির্বিশেষে ভারতের তরুণ প্রজন্ম একটা অভিন্ন প্যাটার্নে সংগঠিত হতে শুরু করে তাহলে কিন্তু ঐতিহ্যবাহী পরিচয় ভিত্তিক রাজনৈতিক সমীকরণ দুর্বল হয়ে পড়তে পারে। তবে বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য উল্লেখ করা অবশ্যই দরকার। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপট ভারতের থেকে অনেকটাই আলাদা। এই তিনটি দেশেই আন্দোলনের ঠিক আগে তীব্র অর্থনৈতিক সংকট ছিল প্রধান অনুঘটক। ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে সেই পর্যায়ে নেই। তাই এই তুলনাকে সরাসরি এক করে দেখাটাও বিশ্লেষণগত দিক থেকে অতি সরলীকরণ হতে পারে। সরকারপন্থীদের যুক্তি হলো, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানিক কাঠামো এবং নির্বাচনী ব্যবস্থা এই তিনটি দেশের তুলনায় অনেক বেশি স্থিতিশীল, তাই সরকারি তুলনা যুক্তিসঙ্গত নয়। এই গোটা পরিপ্রেক্ষিতে বন্ধুরা, কংগ্রেস একটা বিশাল বড় পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে, যার নাম ছাত্রদের গর্জন। এই ক্যাম্পেইনের কাঠামো লক্ষ্য করলে একটা কৌশল স্পষ্টভাবে বোঝা যায়। প্রথম ধাপে আগামী 1 আগস্ট থেকে দেশের বিভিন্ন বড় বড় শহরে স্থানীয় পর্যায়ে ধর্ণা, বিক্ষোভ প্রদর্শন ও প্রতীকী ধর্মঘটের কর্মসূচি শুরু হবে। এই ধাপে মূল উদ্দেশ্য হলো স্থানীয় স্তরের ছাত্র সমাজের মধ্যে ইস্যুটাকে জীবন্ত রাখা, প্রতিটি শহরে একটি করে ছোট আন্দোলনের কেন্দ্র তৈরি করা। দ্বিতীয় ধাপে 9 আগস্ট দিল্লি চলো কর্মসূচির আওতায় রাজধানীতে একটি বিশাল মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে, যেটাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় তরুণ সমাবেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এখানে একটা কৌশলগত দিক একেবারে লক্ষণীয়। কংগ্রেস শুরুতে নিজে সরাসরি নেতৃত্ব না দিয়ে আঞ্চলিক পর্যায়ে আন্দোলন সংগঠিত করার একটা পথ বেছে নিয়েছে, যাতে এটা একটা রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে না দেখে ছাত্র সমাজের নিজস্ব আন্দোলন হিসেবে দেখা যায়। এই কৌশলটা ভারতীয় রাজনীতির ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে কার্যকরী হিসেবে। বন্ধুরা, 1974-75 সালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বাধীন সম্পূর্ণ ক্রান্তি আন্দোলনের কথাটাই ধরুন না। এই আন্দোলন শুরু হয়েছিল গুজরাটের নবনির্বাণ আন্দোলন এবং বিহারের ছাত্র আন্দোলন থেকে অরাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃত্বে।
পরে জয়প্রকাশ নারায়ণের মতো একজন অরাজনৈতিক নৈতিক কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিত্ব এই আন্দোলনের নেতৃত্ব নেন এবং শেষ পর্যন্ত এটা ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে একটা বিশাল গণ আন্দোলনে পরিণত হয়। ঠিক একইভাবে 2011 সালের আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনও শুরু হয়েছিল একজন অরাজনৈতিক সমাজকর্মীর নেতৃত্বে, যা পরবর্তীতে একটা রাজনৈতিক দল গঠনের পথ প্রশস্ত করে। এই ঐতিহাসিক প্যাটার্নটা মাথায় রাখলে বোঝা যায় কেন কংগ্রেস অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং ছাত্র নেতৃত্বকে সামনে রেখে কৌশলগতভাবে এগোতে চাইছে। তবে বিজেপি এবং সরকারপন্থীদের স্পষ্ট বক্তব্য হলো, যতই অরাজনৈতিক তকমা দেওয়া হোক না কেন, কংগ্রেসের সরাসরি জড়িত থাকা এবং রাহুল গান্ধীর ব্যক্তিগত নেতৃত্ব দান এই আন্দোলনকে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই করে তোলে। তাদের যুক্তি, এটা ছাত্র আন্দোলনের ছদ্মবেশে বিরোধী দলের রাজনৈতিক কৌশল। এই বিতর্কটা ভারতীয় রাজনীতিতে বহু পুরনো। যখনই ক্ষমতাসীন দল বিরোধী দলের নেতৃত্বাধীন কোনো আন্দোলনের মুখোমুখি হয়, তখনই একই অভিযোগ একেবারে উঠে আসে এবং বিরোধী আসনে থাকা দলও ক্ষমতায় গেলে একই কথাই বলে। এটা অনেকটা ক্ষমতার রাজনীতির একটি চিরাচরিত প্যাটার্ন। এই পুরো ঘটনাক্রমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দিল্লি পুলিশ এই প্রতিবাদকে বেআইনি বলে ঘোষণা করেছে। এই দাবিটা আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা অবশ্যই দরকার। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19-এর 1-এর এ প্রতিটি নাগরিককে বাক স্বাধীনতার অধিকার দেয় এবং অনুচ্ছেদ 19-এর 1-এর বি শান্তিপূর্ণ নিরস্ত্র অবস্থায় সমবেত হওয়ার অধিকার নিশ্চিত করে। এই দুটো মৌলিক অধিকার একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় শান্তিপূর্ণ প্রতিবাদ, ধর্ণা বা অনশন সাংবিধানিকভাবে সুরক্ষিত। তবে এই অধিকার নিরঙ্কুশ নয়। সংবিধানের অনুচ্ছেদ 19-এর 2 এবং 19-এর 3 অনুযায়ী জননিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জনশৃঙ্খলা ইত্যাদি কারণে যুক্তিসম্মত বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। এছাড়াও বন্ধুরা, দিল্লি পুলিশ আইন এবং নির্দিষ্ট কিছু এলাকায় সমাবেশের ক্ষেত্রে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। তাই লিগ্যাল বনাম ইললিগ্যাল এই বিতর্কটা আসলে নির্ভর করে কয়েকটা বিষয়ের ওপর। আন্দোলনকারীরা প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নিয়েছিলেন কিনা, নির্ধারিত সময়সীমা এবং এলাকা শর্ত মেনেছিলেন কিনা, এবং আন্দোলন প্রকৃতপক্ষে শান্তিপূর্ণ ছিল কিনা। এই প্রশ্নগুলোর নির্দিষ্ট তত্ত্বভিত্তিক উত্তর ছাড়া কোনো একটা পক্ষের দাবিকে সম্পূর্ণ সঠিক বলে ধরে নেওয়াটাও কঠিন। যদি প্রশাসনিক অনুমতি ছিল এবং তা সত্ত্বেও জল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকে, সেটা আইনি এবং নৈতিক উভয় দিক থেকেই প্রশ্নবিদ্ধ। আবার যদি নির্ধারিত সময়সীমা বা শর্ত লঙ্ঘিত হয়ে থাকে, তবে প্রশাসনের হস্তক্ষেপের একটা আইনি ভিত্তিও অবশ্যই থাকতে পারে। এই বিতর্কের চূড়ান্ত মীমাংসা সাধারণত আদালতের মাধ্যমেই হয় এবং ভারতীয় ইতিহাসে বহুবার দেখা গেছে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে একেবারে রায় দিয়েছে। আবার কখনো কখনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিধি নিষেধকেও বৈধতা দিয়েছে। আধুনিক রাজনৈতিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো সোশ্যাল মিডিয়ায় ও মূলধারার মিডিয়ার ন্যারেটিভের লড়াই। এই আন্দোলনের ক্ষেত্রে সেটা একেবারে স্পষ্ট। একদিকে আন্দোলনকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার, লাইভ আপডেট এবং হ্যাশট্যাগ ক্যাপশনের মাধ্যমে নিজেদের বার্তা ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। অন্যদিকে আবার বিরোধী দৃষ্টিভঙ্গি প্রচার করা অ্যাকাউন্টগুলো ভিডিও ক্লিপ, মিম এবং প্রতিবর্ণনা তৈরি করে আন্দোলনের বিশ্বাসযোগ্যতাকে কমানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। সোনম ওয়াংচুকের জলপানের ভিডিওটা এই ঘটনারই একটা ছোট্ট উদাহরণ। কিন্তু এ ধরনের প্রচার যুদ্ধ নতুন কিছুই নয়। 2011 সালে আন্না হাজারের আন্দোলনের সময়ও, 2020-21 সালের কৃষক আন্দোলনের সময়ও একই ধরনের বর্ণনামূলক প্রচার দেখা গিয়েছিল। প্রতিটি বড় গণ আন্দোলনের ক্ষেত্রে এই প্যাটার্ন প্রায় একই রকম। আন্দোলনকারীদের ব্যক্তিগত আচরণ, খুঁটিনাটি বিষয় প্রশ্ন তুলে মূল ইস্যু থেকে দৃষ্টি সরানো একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তবে এখানেও ভারসাম্য দরকার। কোনো পাবলিক ফিগারের কার্যকলাপ প্রশ্নবিদ্ধ করা গণতান্ত্রিক সমাজে অস্বাভাবিক নয় এবং সব সমালোচনায় চক্রান্ত বা ট্রোল প্রচার নয়। প্রশ্ন হলো, সমালোচনাটা তথ্যভিত্তিক এবং সৎ কিনা, নাকি ভুল তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। এই দুটোর মধ্যে পার্থক্য করা একেবারে জরুরি এবং প্রতিটি নির্দিষ্ট দাবির স্বতন্ত্র যাচাই থাকা প্রয়োজন। এখন সবচেয়ে বড় প্রশ্নে আসি বন্ধুরা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি সত্যিই পদত্যাগ করবেন? এই মুহূর্তে মিডিয়ার একাংশে বিভিন্ন জল্পনা চলছে। মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, কোন কোন মন্ত্রীর দায়িত্ব বদলাতে পারে, এই নিয়ে নানা অনুমান। তবে স্পষ্ট করে বলা দরকার, এগুলো এই মুহূর্তে নিছক জল্পনা। কোনো সরকারি নিশ্চিত ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সম্ভাব্য কয়েকটা পরিস্থিতি বিবেচনা করা অবশ্যই যেতে পারে। প্রথম সম্ভাবনা, সরকার আন্দোলনের চাপে সরাসরি পদত্যাগ গ্রহণ করতে পারে, যা আন্দোলনকারীদের একটা তাৎক্ষণিক জয় হিসাবে প্রতীয়মান হবে, কিন্তু রাজনৈতিক দিক থেকে এটা সরকারের জন্য একটা দুর্বলতা হিসেবে ব্যাখ্যা হতে পারে বলে অনেকে মনে করছেন। দ্বিতীয় সম্ভাবনা, মন্ত্রণালয়ের রদবদল করা হতে পারে, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে, যাতে সরাসরি পদত্যাগের তকমাটা এড়ানো যায়।
অথচ আন্দোলনকারীদেরও চাপটা কিছুটা প্রশমিত করা যায়। তৃতীয় সম্ভাবনা, সরকার সম্পূর্ণ নিজের অবস্থানে অনড় থেকে আন্দোলনকে সময়ের সাথে সাথে দুর্বল হতে দেওয়ার কৌশল নিতে পারে, যা ভারতীয় রাজনীতিতে অতীতে বহুবার হতে দেখা গেছে। ইতিহাস থেকে দেখা যায় আন্দোলনের চাপে মন্ত্রীর পদত্যাগের নজিরও যেমন আছে, তেমনি বহু বড় বড় আন্দোলন সত্ত্বেও সরকার নিজের সিদ্ধান্তে অটল থাকারও নজির একেবারে কম নেই। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নির্ভর করবে আন্দোলনের তীব্রতা, ব্যাপকতা, জনমতের চাপ, নির্বাচনী রাজনৈতিক হিসাব নিকাশ এবং মিডিয়া কভারেজের ওপর। একটা কথা অবশ্যই আমার বলা দরকার যে আজকের তরুণ প্রজন্ম ঐতিহ্যবাহী জাতি ধর্মভিত্তিক রাজনৈতিক বিভাজন থেকে অনেকটাই সরে এসেছে। এই যুক্তির পিছনে কিছু বাস্তব কারণও রয়েছে। বর্তমানে সাধারণ শ্রেণী থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি প্রায় সব শ্রেণীর জন্যই কোনো না কোনো সংরক্ষণ ব্যবস্থা বিদ্যমান। ফলে ঐতিহ্যবাহী জাতিভিত্তিক রাজনৈতিক মেরুকরণের কার্যকারিতা কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে কিছু কিছু বিশ্লেষকরা মনে করছেন। এর বদলে তরুণ প্রজন্মের প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে কর্মসংস্থান, শিক্ষার মান, প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা, এই ধরনের বাস্তব জীবন ঘনিষ্ঠ ইস্যু। প্রশ্ন ফাঁসের ইস্যুটা এই কারণেই এত ব্যাপক জনসমর্থন পাচ্ছে, কারণ এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় প্রতিটা পরিবারের সন্তানকে সরাসরি প্রভাবিত করে। তবে এই বিশ্লেষণকে অতিরিক্ত সরলীকরণ করাও ঠিক হবে না। ভারতীয় রাজনীতিতে পরিচয় ভিত্তিক রাজনীতির প্রভাব এখনো যথেষ্ট মাত্রায় শক্তিশালী এবং নির্বাচনী ফলাফলে এর প্রতিফলন এখনো স্পষ্ট। একটা রাজধানী কেন্দ্রিক আন্দোলন সারা দেশের নির্বাচনী রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে সেটা নিশ্চিতভাবে বলা কঠিন, বিশেষ করে গ্রামীণ এবং আধা শহর এলাকায়, যেখানে পরিচয় রাজনীতি এখনো অনেক বেশি প্রভাবশালী। বন্ধুরা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে আজকের এই আলোচনার একটা অংশে উঠে আসে যে একটা গভীর প্রশ্ন, বর্তমান শাসন ব্যবস্থাকে ঠিক কিভাবে চিহ্নিত করা উচিত। কিছু বিশ্লেষকের মতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়েছে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর হাতে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ক্রমশ কম স্বচ্ছ হয়ে উঠছে। এই ধরনের অভিযোগ ভারতীয় গণতন্ত্রের বিবর্তনের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। প্রতিটি সরকারের আমলেই বিরোধী দল এবং সমালোচকরা ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে অভিযোগ উঠিয়েছেন। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়ও এই ধরনের অভিযোগ একাংশে উঠেছিল এবং সেই সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বাধীন আন্দোলন গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো পুনরুদ্ধারের দাবি নিয়ে সংগঠিত হয়েছিল। তবে এখনো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখা দরকার। জরুরি অবস্থার সময় সাংবিধানিকভাবে মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল, নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল, সংবাদ মাধ্যমের উপর প্রত্যক্ষ সেন্সরশিপ আরোপ করা হয়েছিল। এটা একটা আনুষ্ঠানিক ঘোষিত ব্যবস্থা ছিল। বর্তমান পরিস্থিতিতে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বিরোধী দল সক্রিয় আছে, আদালত কার্যকর আছে এবং সংবাদ মাধ্যমের একাংশ সরকারের কড়া সমালোচনাও করছে, যেমন এই ভিডিওতে আমি করছি। তাই প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক কাঠামোর সাথে 2026 সালের ভারতের পরিস্থিতিকে সরাসরি তুলনা করার আগে এই পার্থক্যগুলি অবশ্যই মাথায় রাখা একান্ত দরকার। সরকারপন্থী মহলের যুক্তি হলো নির্বাচনী গণতন্ত্রে জনগণের রায়টাই চূড়ান্ত বৈধতা দেয় এবং একটা নির্বাচিত সরকারকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করা নিজেই একটা রাজনৈতিক অতি সরলীকরণ। এই বিতর্কটা মূলত রাজনৈতিক দর্শনের প্রশ্ন, যার কোনো একরৈখিক উত্তর নেই। আগামী কয়েক সপ্তাহ ভারতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 আগস্ট থেকে শুরু হওয়া আঞ্চলিক আন্দোলন, 9 আগস্টে দিল্লির সমাবেশ, সোনম ওয়াংচুকের অনশনের অগ্রগতি এবং সরকারের প্রতিক্রিয়া, এই সব কিছু মিলিয়ে একটা স্পষ্ট চিত্র সবার সামনেই আসবে। কয়েকটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করা দরকার। প্রথমত, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবস্থা। দীর্ঘমেয়াদী অনশন শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ এবং তার স্বাস্থ্যের অবনতি হলে জনমতের চাপ আরও তীব্রতর হতে পারে। দ্বিতীয়ত হলো অগাস্টের সমাবেশে প্রকৃত উপস্থিতির সংখ্যা। সংগঠকদের দাবি এবং প্রকৃত সংখ্যার মধ্যে ভারতীয় রাজনীতিতে প্রায় বড় পার্থক্য দেখা যায়, তাই স্বাধীন সূত্র থেকে যাচাই করা জরুরি। তৃতীয়ত হলো সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। মন্ত্রিসভায় কোনো পরিবর্তন হয় কিনা বা সরকার সম্পূর্ণভাবে নিজের অবস্থানে অনড় থাকে কিনা। চতুর্থত, আদালতের ভূমিকা। যদি প্রতিবাদের বৈধতা নিয়ে বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়, তাহলে সেই রায় ভবিষ্যতে প্রতিবাদ আন্দোলনগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ নজির তৈরি করবে। তো বন্ধুরা, আজকের এই বিস্তারিত বিশ্লেষণ থেকে যা স্পষ্ট হয়ে উঠল তা হলো এই আন্দোলন নিছক একটা মন্ত্রীর পদত্যাগের দাবি একেবারেই নয়। এর মধ্যে জড়িয়ে আছে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রকৃত জনক্ষোভ, কৃষক ও তরুণ সমাজের সম্ভাব্য মৈত্রী, প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 2026 সালের ভারতীয় রাজনীতির একটা সম্ভাব্য নতুন সমীকরণ।
একই সাথে এটাও মনে রাখা অবশ্যই জরুরি যে এর প্রতিটা দাবি ও পাল্টা দাবির স্বাধীন যাচাই প্রয়োজন। রাজনৈতিক উদ্দেশ্যের সম্ভাবনা দুই পক্ষের ক্ষেত্রেই বিবেচনা করা দরকার এবং কোনো একটা পক্ষের বর্ণনাকে সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করার আগে অবশ্যই সতর্কতার সাথে যাচাই করা প্রয়োজন। ভারতীয় গণতন্ত্রের শক্তিই হলো এই যে এখানে সরকারের সমালোচনা করার অধিকার আছে, আবার সেই সমালোচনার বিরুদ্ধে যুক্তি দেওয়ারও অধিকার আছে। এই দুটোই কিন্তু সংবিধান দ্বারা সুরক্ষিত। ঘটনা প্রবাহে বিশেষত 1 এবং 9 আগস্টের কর্মসূচি কেমন রূপ নেয় এবং সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপর। আপনাদের কি মনে হয় এই আন্দোলন কি সত্যিই একটা রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে, নাকি সময়ের সাথে সাথে স্তম্ভিত হয়ে যাবে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।